2018 সালে মুক্তিযোদ্ধাদের যে কোটা প্রদান করা হয়েছে 1972 সালের পর থেকে, এটিও অসাংবিধানিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের সন্তান এবং তার নাতি নাতনিদের কথা বলেন নাই, তারপরেও মুক্তিযোদ্ধাদের যেটা প্রদান করা হয়েছিল সেটিও আমি মনে করি সংবিধান সম্মত ছিল না। আমাদের কোনো আইন, আমাদের কোনো প্রচলিত বিধান, কোনো আইন, কোনো সংবিধানে কোথাও আমাদের এই কোটার কথা, মুক্তিযোদ্ধাদের কোটা প্রদান করতে হবে 30% তো দূরের কথা, 0.0001% কথাও কিন্তু বলা নেই। কোটা আন্দোলন নিয়ে সম্প্রতি আমাদের মাননীয় প্রধান বিচারপতি একটা বক্তব্য দিয়েছেন এবং এটি পত্রিকাতে এসেছে, মিডিয়াতে এসেছে। উনি কি বলেছেন? উনি বলেছেন যে প্রধান বিচারপতি বলেছেন রাজপথের আন্দোলন দেখে কোর্টের রায় বাতিল করা যায় না। কোটার বিরুদ্ধে আবার কিসের আন্দোলন? অথচ রাজপথের আন্দোলনের কারণে কাদের মোল্লার ফাঁসি হয়েছিল। আমার মাননীয় প্রধান বিচারপতি যে কথা বলেছেন, আমি ওনাকে অসম্মান করছি না। উনি আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণের প্রধান বিচারপতি। উনি বলেছেন যে রাজপথের আন্দোলন দেখে বিচার বিভাগ বিচার করে না। কিন্তু আমরা কিন্তু দেখেছি কাদের মোল্লা যখন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, উনি কিন্তু ওই আদালতের ওই বেঞ্চেরই কিন্তু চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে রাজপথের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার আইন সংশোধন করলো এবং আইন সংশোধন করে তারা আপিল করলো এবং আপিল করে অ্যাপিলেট ডিভিশন থেকে তার ফাঁসিটা অনুমোদন নিল এবং ফাঁসিটা কার্যকর করলো। আমি ভালো কথা, মাননীয় প্রধান বিচারপতি বলেছে যে রাজপথের আন্দোলন দেখে ওনারা কোনো সিদ্ধান্ত নেন না বা বিচার নেন না। কিন্তু সাইফুল সাগর, আমি এই বিচারের ভার জনগণের উপরে ছেড়ে দিলাম। আমরা কিন্তু বেগম জিয়ার মামলার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, যেখানে 2 কোটি টাকা দুর্নীতির মামলা, যেখানে দুর্নীতির দও হয় নাই, সেখানে কিন্তু তাকে নিম্ন আদালতে 5 বছরের সাজা দেওয়া হয়েছে, উচ্চ আদালতে কিন্তু 10 বছরের সাজা দেওয়া হয়েছে। আমরা কিন্তু নির্বাচনের আগে কিন্তু আমরা দেখেছি 1700 বিএনপির নেতাকর্মীকে গায়েবী মামলা, গায়েবী সাক্ষী, গায়েবী বাদী। ভাগ্যিস যে গায়েবী বিচারক ছিল না, বিচারক ছিল রিয়াল, কিন্তু বাকি ছিল সবই গায়েবী। এই সমস্ত গায়েবী মামলায়ও কিন্তু 2 থেকে 5 বছরের সাজা প্রদান করা হয়েছে। তো মাননীয় প্রধান বিচারপতি যে কথাটা বলেছে, ওনাকে ব্যালেন্স করে কথা বলতে হবে। ওনাকে কথা বলার সময় ওনাকে একটু সতর্কভাবে কথা বলতে হবে। ওনাকে বুঝতে হবে উনি 18 কোটি জনগণের প্রধান বিচারপতি। হি ইজ নট দ্য বিচারপতি। এই বিষয়গুলি নিয়ে আন্দোলন যেগুলি চলছে, শিক্ষকদের আন্দোলন, কোটা আন্দোলন, এটার আসলে শেষ কোন পরিণতিতে গিয়ে ঠেকবে বলে মনে করছেন এবং তাদের যৌক্তিকতাটা কোথায়? কারণ তাদের যৌক্তিকতা, তারা যেটা বলছে যে তারা এখানে বৈষম্যের শিকার হচ্ছে, আদতে কি বৈষম্যের শিকার হচ্ছে বলে মনে করছে? কারণ অন্যদিকে যে কোটার আবেদন যারা করছে বা কোটাকে যারা চাচ্ছে বলবৎ থাকুক, তারা তো দেশে অবদান রেখেছে মুক্তিযোদ্ধাদের জন্য। মুক্তিযুদ্ধের কারণে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা এখন স্বাধীন, যে কারণে তারা সেই অধিকারে একটা উপহার স্বরূপ সেরকম একটা কোটা অধিকার চায়। সেই যুক্তি, এই দুইটা যুক্তির মধ্যে আপনি কিভাবে এটাকে বিশ্লেষণ করেন মনে করে? এই জায়গাটাকে একটু স্পষ্ট করবেন। আপনাকে আমি একটু আইনি বিশ্লেষণ দিই। আমাদের কোনো আইন, আমাদের কোনো প্রচলিত বিধান, কোনো আইন, কোনো সংবিধানে কোথাও আমাদের এই কোটার কথা, মুক্তিযোদ্ধাদের কোটা প্রদান করতে হবে 30% তো দূরের কথা, 0.0001% কথাও কিন্তু বলা নেই। তাহলে আমাদের সংবিধানের নাকি মুক্তিযুদ্ধ কোটার কথা? কারণ কোটা কিন্তু আছে আমাদের, যেমন পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে শিশুর ব্যাপারে তো ইঙ্গিত আছে। যে আমি আপনাকে বলছি, আমাদের সংবিধানের 27 ধারাতে বলা হচ্ছে যে আইন সবার ক্ষেত্রে সমান। 28 ধারাতে বলা হচ্ছে যে আপনি আইন সবার ক্ষেত্রে সমান, কিন্তু কিছু ক্ষেত্রে, কিছু ব্যতিক্রম ক্ষেত্রে সরকার বা রাষ্ট্রকে মানে কিছু ক্ষমতা দেওয়া আছে। যেমন উইমেন এবং শিশুদের ক্ষেত্রে যদি সরকার বিশেষ কোনো আইন তৈরি করে তাহলে তারা করতে পারবে। এবং সংবিধানের 29 ধারাতে, সংবিধানের 29-এর আর্টিকেল সাবক্লজ 3-তে বলা হচ্ছে যদি কোনো জাতে কেউ যদি অনগ্রসর অংশ থাকে তাহলে সেই ক্ষেত্রে কোটা প্রথা চালু করতে পারবে। এবং আমাদের যে ধর্মীয় বা উপসম্প্রদায় প্রতিষ্ঠানে যদি কোনো বিশেষ যোগ্যতা দিয়ে কাউকে নিয়োগ দেওয়া হয় সেটিও রাষ্ট্র পারবে। এবং কোনো বিশেষ প্রকৃতির জবের জন্য যদি বিশেষ কোয়ালিফিকেশন ইম্পোজ করে সেটিও পারবে। কিন্তু এখানে অনগ্রসর অংশ বলতে বোঝাচ্ছে আমাদের উপজাতি, আমাদের প্রতিবন্ধী, অথবা আমাদের অনেক জেলা আছে যেখানে শিক্ষিতের হার কম। যেমন ধরেন আপনার কুমিল্লা, নোয়াখালী শিক্ষিতের হার বেশি, কিন্তু সেখানে সিলেট,
হবিগঞ্জ, মৌলভীবাজার, সেখানে কিন্তু শিক্ষার হার কিন্তু কম। তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু অনগ্রসর। আমাদের নারী এবং পুরুষের ঠিক আছে, অনগ্রসর এবং পিছিয়ে পড়া এদেরকে ইঙ্গিত করেছে সংবিধানে। এখন বর্তমানে যে আন্দোলনটা চলছে, এই আন্দোলনকারীদের ব্যাপারে আপনার অভিমতটা বলে শেষ করবেন। বর্তমান আন্দোলনকারীরা যে আন্দোলন করছে এটা 100% সংবিধান সম্মত, এবং আমি মনে করি একজন আইনজীবী হিসেবে হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছে এটা আমি মনে করি একজন আইনজীবী হিসেবে এটি বেআইনি এবং সংবিধান বিরোধী। কারণ যেখানে সংবিধানে বা প্রচলিত আইনে মুক্তিযোদ্ধা কোটার কথা বলা না, তাহলে আপনি শুধুমাত্র মুক্তিযোদ্ধাদেরকে কোটা দেবার ক্ষেত্রে সরকার আগে যেটা বাতিল করেছিল 2018 সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে, সেটি সঠিক ছিল। সেখানে হাইকোর্ট এসে এটা আবার বাতিল করলো, কারণ হাইকোর্ট কিন্তু গায়ের জোরে, সাইফুল সাগর গায়ের জোরে অথবা নিজেদের ব্যাখ্যা মতে তারা কিন্তু কোনো জাজমেন্ট দিতে পারে না। কারণ হাইকোর্টের বিচারক যখন জাজমেন্ট করে তাকেও কিন্তু আইন মানতে হয়, আইন ফলো করতে। কারণ উনি যখন এই যে কোটার বিষয়ে যখন কোনো বিচারপতি ব্যাখ্যা দিবেন, তখন ওনাকে ব্যাখ্যা করতে হবে 1972 সালে এর আগে 2018 আগে কোন আইনের বদলতে বা কোন আইনের ভিত্তিতে এটি ছিল, মানে কোটাটা ছিল 30 ভাগ মুক্তিযোদ্ধা কোটা ছিল, সেটা কোন আইনের ভিত্তিতে ছিল? বাতিল করা হয়েছে নির্বাহী আদেশে 2018-তে বাতিল করা হয়েছে, কিন্তু এর আগে তো ছিল, সেটা কোন ভিত্তিতে ছিল আপনি যদি জানেন? 2018 সালের আগে যে কোটা প্রথা ছিল, যেটা প্রতিবন্ধী, উপজাতি, নারী এবং জেলা, এটি মিলে মুক্তিযোদ্ধা কোটা ছিল। জি আমি বলছি 2018 সালে মুক্তিযোদ্ধাদের যে কোটা প্রদান করা হয়েছে 1972 সালের পর থেকে, এটিও অসাংবিধানিক। কিন্তু আমি 1972 সালে দ্বিতীয় সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি এই কাজটি করেছেন, ভালো কথা। উনি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে মানে বুঝে কাজটা করুক আর না বুঝে কাজটি করুক, এটা নিয়ে আমি সমালোচনা করছি না। মুক্তিযোদ্ধাদেরকে সুবিধা দেওয়ার জন্য সন্তান এবং নাতিদের কথা বলেননি যদিও। উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের সন্তান এবং তার নাতি নাতিদের কথা বলেন নাই। তারপরেও মুক্তিযোদ্ধাদের যেটা প্রদান করা হয়েছিল সেটিও আমি মনে করি সংবিধান সম্মত ছিল না। এখন আপনি হয়তো আমার এই বক্তব্য শোনার পরে অনেকে হয়তো বলতে পারে যে আমি কি তাহলে মুক্তিযোদ্ধাদেরকে কি আমি অসম্মান করছি? সাইফুল সাগর, আমি মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করছি না। মুক্তিযোদ্ধাদেরকে বীর বিক্রম, বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ বিভিন্ন উপাধি দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়েছে। আমরা যদি মুক্তিযোদ্ধাদেরকে আরো সম্মান করতে চাই, তাহলে দরকার হলে আমরা সরকারি প্রত্যেককে একটা করে প্লট দিয়ে দিই। আমরা দরকার হলে গুলশান বনানীতে মাল্টি স্টোরেড বিল্ডিং করে প্রত্যেককে একটা করে ফ্ল্যাট দিয়ে দিই। আমাদের যদি দরকার হয় আমরা প্রত্যেককে মাসে 1 লক্ষ টাকা করে বেতন দিয়ে দিই। যেখানে চাকরির এই দুর্মূল্যের বাজার, আপনি এই মুক্তিযোদ্ধা কোটার নামে আপনি ব্যবসা করবেন, আপনি রাজনীতি করবেন, এটি সাইফুল সাগর কোনোভাবেই মেনে নেওয়া যায় না।